আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে এলাম আবারও নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব আমি কোনো আগন্তুক নই এই কবিতাটির একেবারে শুরুর বা বেসিক জিনিস নিয়ে। সেটা হচ্ছে লেখক পরিচিতি নিয়ে কথা বলবো, শব্দ অর্থ নিয়ে কথা বলবো এবং আমি কোনো আগন্তুক নই কবিতাটিতে আসলে কবি কি বুঝাচ্ছেন সেটা নিয়ে আমরা কথা বলবো। আর সবশেষে গ এবং ঘর জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য সাজিয়েছি, যেটা তোমরা সৃজনশীলের গ এবং ঘতে লিখতে পারবে বা আলোচনা করতে পারবে। তো এখন দেখো, লিখেছেন কবি আহসান হাবিব। আমরা তার সম্পর্কে একটু আলোচনা করি। যদিও কবির জন্মসাল এবং মৃত্যুসাল কখনোই কোনো বোর্ডে আসে নাই, কিন্তু বাংলা প্রথম পত্র তো প্রত্যেক বছরই চেঞ্জ হয়, সেই জন্য আমরা হালকা করে বা একটু মাথায় রাখবো যে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, এই জিনিসগুলো আর কি। তিনি জন্মগ্রহণ করেছেন 1917 সালে। তার গ্রাম শঙ্করপাশা গ্রাম, এটা একবার পরীক্ষায় আসছে, তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন। তো 1917 সালের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, শেষ। আর তারিখ মনে রাখার দরকার নেই, কারণ কোনো পরীক্ষায় কখনোই তারিখ থেকে জানতে চায় না বা তারিখ আসে না কোনো কবির। আচ্ছা, তার শিক্ষা জীবন তিনি শেষ করেছেন উচ্চ মাধ্যমিক বর্জমোহন কলেজ থেকে। উল্লেখযোগ্য রচনার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, কাব্যগ্রন্থের মধ্যে আছে রাত্রি শেষ, আর রাত্রি শেষটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। তারপরে আছে সারা দুপুর, ছায়া হরিণ, মেঘ বলে চৈত্রে যাব, আশায় বসতি, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ, সোনার বাংলা প্রভৃতি তার লেখা। শিশুতোষ গ্রন্থের মধ্যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, জ্যোৎস্না রাতের গল্প, কিশোর পাঠ্য উপন্যাস, এটা খুব ইম্পর্টেন্ট, রানী খালের সাক্ষ্য, তারপর হচ্ছে পদ্মগ্রন্থ, অরণ্য নীলিমা, জাফরানি রং, পায়রা প্রভৃতি। সম্পাদিত গ্রন্থের মধ্যে আছে বিদেশের সেরা গল্প বা কাব্যলোক। এছাড়া কর্মজীবন, তিনি কোথায় কাজ করেছেন। প্রশ্ন খুব কঠিন করলে কর্মজীবন থেকে পরিষ্কার প্রশ্ন আসে যে কোনো কবির, কোনটা বা কার থেকে আসবে এটা কোনো টিচার বা বাংলা প্রথম পত্রের কোনো টিচার তোমাকে শিওর দিয়ে বলতে পারবে না। এটা যেই বলুক না কেন, আমরা গ্যারান্টি দিয়ে এমসিকিউ 30টা 30 দিয়ে দিচ্ছি, এটা অসম্ভব, কোনো টিচার দিতে পারবে না। বাট যদি প্রশ্ন অনেক কঠিন করে তাহলে হচ্ছে কর্মজীবন থেকে আসতে পারে। সেজন্য আমরা বারবার পড়বো, বারবার একটু দেখবো, পড়তে মন না চাইলেও মাঝে মাঝে একটু বাংলা বইটা খুলে চোখ বুলাবো, তাতেও কিন্তু অনেকটা পড়া হয়ে যায়। আচ্ছা, তিনি পেশা হিসেবে সাংবাদিকতাকে গ্রহণ করেন। ভারপ্রাপ্ত সম্পাদক মাসিক সওগাত, সহকারী সম্পাদক মাসিক বুলবুল, সাহিত্য সম্পাদক হিসেবে দৈনিক পাকিস্তান। পরবর্তীকালে দৈনিক পাকিস্তানটা বাদ দিয়ে দৈনিক বাংলা লেখা হয়েছে। এই ধরনের বা এই সাংবাদিকতা এই পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এরপর আসি পুরস্কার। বাংলা একাডেমিতে তিনি পুরস্কার পেয়েছেন 1961 সালে, 21 পদক তিনি পেয়েছেন 1978 সালে। সবশেষে কবি মারা গেছেন 1985 সালে, 10 জুলাই মৃত্যুবরণ করেছেন, শেষ। এবার আমরা আসছি শব্দ অর্থ নিয়ে। শব্দ অর্থগুলোর মধ্যে কবিতা আমরা বুঝি না কেন বুঝি না? কারণ কবির শব্দ অর্থগুলো আমরা ভালো করে বুঝি না, শব্দের অর্থগুলো বুঝতে পাই না, কঠিন মনে হয়। সেই জন্য আমাদের কবিতা থেকে প্রশ্ন করতে হলো, কবিতা থেকে তো প্রশ্ন করতে হবে, দুইটা আমাদের প্রশ্ন বাধ্যতামূলক। তো দুইটা প্রশ্ন যেহেতু বাধ্যতামূলক, সেজন্য কবিতার শব্দ অর্থগুলোও জানাটা আমাদের প্রয়োজন। পড়তে ইচ্ছা না করলেও কিন্তু আমাদের বাধ্য হয়ে পড়তে হবে। আচ্ছা, যদি আমি কোনো আগন্তুক নই কবিতার শব্দ অর্থগুলো অনেক সহজ, তারপরে একবার একটু আলোচনা করে দিচ্ছি আমরা কোনগুলো নিয়ে আসছি। জলজ বলতে বোঝাচ্ছে জলে থাকে যে, বা ঠান্ডাকেও বলা যায়, জলজ মানে ঠান্ডা শীতল সেটাও বলা যায়। মূলত কবি জলজ বলতে আমাদের এই কবিতার মধ্যে ঠান্ডা শীতলকেই বুঝাইছে। অবোধ বলতে হচ্ছে কবি নিজেকে বোকা বলেছেন নিজেকে। স্থির মানে হচ্ছে একেবারে স্থায়ী হয়ে থাকে, নির্ধারিতভাবে এক জায়গায় যেটা আটকে থাকে সেটা স্থির। ভিনদেশি মানে হচ্ছে অনেক বিদেশি মানুষ, উধাও মানে অদৃশ্য হয়ে গেছে। স্বাপ্নিক বলতে বোঝাচ্ছে স্বপ্ন বা কল্পনার মধ্যে যেটা আমরা চিন্তা করি সেটাই স্বাপ্নিক। আত্মীয় বলতে বোঝাচ্ছে স্বজন, চিরচেনা, অনন্তকালে জানাশোনা, স্পর্শ, ছোঁয়া। আগন্তুক মানে হচ্ছে অতিথি। খাকা বলতে বোঝাচ্ছে শূন্যতা। খাকা বলতে এখানে কবি আসলে শূন্য, রৌদ্রে ফেটে যায় যে, রুক্ষ হয়ে যায় সব কিছু, সেটাকেই খাকা বুঝাইছেন। ধানের মঞ্জুরি মানে হচ্ছে ধানের যে শীষ। অকাল মানে হচ্ছে অসময়। বিস্তর মানে হচ্ছে অনেক বা প্রচুর। বার্ধক্য মানে বৃদ্ধ। কসম মানে হচ্ছে শপথ করা বা দিব্যি কাটা, সেটাই। ক্লান্ত মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। চিরল মানে হচ্ছে ছেঁড়া পাতা। ছেঁড়া পাতা, কবি এখানে চিরল বলতে ছেঁড়া পাতাকে প্রকাশ করছেন, শেষ। এগুলো হচ্ছে শব্দ অর্থ। এবার আসি মূল ভাবে, যেটা আসলে কবি আগন্তুক নয় কবিতার মধ্যে কি বুঝাইছে। দেখো, আগন্তুক শব্দের অর্থ হচ্ছে অচেনা বা অপরিচিত বা ভিনদেশি। তো কবি এখানে বলতে চাচ্ছেন, আর আমি কোনো আগন্তুক নই, পাশে কিন্তু একটা নই শব্দটাও আছে। তো কবি বোঝাচ্ছে তিনি এই বাংলার বা এই জন্মভূমির কোনো অপরিচিত মানুষ না।
কবি তার জন্মভূমিকে প্রকৃতিকে এত বেশি ভালোবাসেন যে তিনি বলেছেন, আমি যদি নাও থাকি বা বহু বছর পরে যদি আমি ফিরে আসি, তাহলে প্রকৃতির উপাদানগুলো আমার হয়ে সাক্ষী দিবে। তো প্রকৃতির উপাদানগুলো কি কি? আসমানের তারা, জমিনের ফুল, নিশিরাইতের জোনাকি পোকা, পূর্ব পাশের পুকুর, ডুমুর গাছের মধ্যে যে মাছরাঙা পাখি, তারপর খড়, রৌদ্র, জলজ বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখি, সকল কিছু কবিকে চেনে, সকল কিছু কবির সাক্ষী দিবে। এছাড়া নিশিন্দার ছায়া, ধানের মঞ্জুরি, কার্তিক মাস, এই সব কিছু কবির খুব চিরপরিচিত। কবি যদি বহু বছর পরেও যদি আসে, তারা কবিকে চেনে। এ হচ্ছে প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদানের সাথে সাথে কবিতার জন্মভূমিকেও মারাত্মক ভালোবাসে। জন্মভূমিকে মারাত্মক ভালোবাসার কারণে তিনি জন্মভূমির কিছু মানুষের কথা উল্লেখ করেছেন, যেমন কদম আলীর কথা, জমিলার মার কথা। তারা গ্রামের অভাবী অসহায় মানুষ। কবি এই প্রকৃতির মানুষের সঙ্গে সঙ্গে এই অভাবী অসহায় মানুষদেরকেও চেনেন, সেজন্য তারা তার চিরচেনা স্বজন। কবির অস্তিত্বে গেঁথে আছে সকল গ্রামীণ পরিবেশ। কবি উধাও নদীর দিকে অদৃশ্য বা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন, কারণ এগুলো কবির সৃষ্টিতে বা দৃষ্টিতে বা মনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলেছে। এটাই হচ্ছে কবিতা। শেষ। এখন আমি তো আমার মতো করে বুঝালাম, যদি তোমরা যখন লিখবা তখন কিভাবে বা কোন ভাষায় লিখবা সেটাও আমরা তোমাদের এই ইজি বাংলা প্রথম পত্র বইটিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো সেটা যদি একটু দেখতে চাও তো দেখে নাও। সেটা যদি একটু দেখায় তাহলে হচ্ছে এটা এইভাবে। আহসান হাবীবের আমি কোনো আগন্তুক নই কবিতাটি মূলত স্বদেশীর সঙ্গে মানুষের গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্কে চিত্র তুলে ধরা। কবি নিজেকেই কোনো বহিরাগত বা আগন্তুক হিসেবে মানতে নারাজ। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, মানে একদম কঠোর হয়ে বলেছেন, এদেশের আলো বাতাস প্রকৃতি এবং মাটির সঙ্গে তার সম্পর্কে একেবারে চিরন্তন। আসমানের তারা, নিশিরাত, বাঁশবাগান, জোনাকি, পুবের পুকুর বা মাছরাঙার মতো প্রাকৃতিক অনুষঙ্গগুলো কবির একেবারে চিরচেনা, যেটা একটু আগে আমি বলে দিলাম। তিনি প্রকৃতির একজন অবিচ্ছেদ্য অংশ। কবি গ্রামীণ জনপদের ধূলিকণা, কদমালি বা জমির আলী সব কিছুর সঙ্গে তার আত্মীয়তার কথা আছে। তার কাছে এই দেশ কোনো অচেনা জায়গা নয়, বরং এটি তার আজন্ম চেনা ঠিকানা। কবিতাটিতে কবি স্বদেশ প্রেম এবং নিজের অনুভূতির উপর তার যে অধিকার তা বলিষ্ঠ মানে হচ্ছে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে একজন মানুষ তার নিজের দেশে কখনোই ভিনদেশী হতে পারে না। মূলত নিজের দেশ ও মাটির প্রতি গভীর মমত্ববোধ এবং নারীর টানি এই কবিতার প্রধান উপজীব্য শব্দের অর্থ হচ্ছে উপাদান। এছাড়া বিষয় জন্মভূমির সাথে মানুষের আজীবন সম্পর্ক। জন্মভূমির মধ্যে মানুষের শেকড় গেড়ে থাকে, তাই সমগ্র দেশকে আপন মনে হয়। দেশকে অনুভব করলে দেশের মানুষকেও তার আপন মনে হবে। আচ্ছা, তিনি আরেকটা জিনিস হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট, তিনি খোদার কসম কেটে বলেছেন তিনি এই দেশেরই মানুষ। মানে খুব পাকাপোক্তভাবে এখানে যেটা বলো যে বলিষ্ঠভাবে প্রকাশ করেছেন, বলিষ্ঠভাবে এই আল্লাহর কসম বা খোদার কসম কেটেছেন বিধায় এটাকে শক্তিশালী বলা হয়েছে। যা আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এবার আমরা একটু বলবো ঘর জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক সাজিয়েছি, বা এই কবিতা থেকে মনে রাখার জন্য কিছু টপিক, যেটা হচ্ছে তোমরা পড়বা বা একটু দেখে যাবা, পরীক্ষায় আসতে পারে, অথবা তোমরা ঘতে লিখতে পারো। যেমন আমি কোনো আগন্তুক নই কবিতাটি কবি আহসান হাবীব রচিত। আমি কোনো আগন্তুক নই কবিতায় জন্মভূমির সঙ্গে মানুষের আজীবনের সম্পর্ক প্রকাশিত হয়েছে। এই কবিতার মধ্যে কবি তারা, জমিনের ফুল, বাঁশবাগান, জোনাকি, জামরুলের সাক্ষী রেখেছেন। আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি খোদার কসম খেয়ে বলেছেন তিনি এদেশের কোনো আগন্তুক নন। এছাড়া আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি স্বদেশের মানুষের প্রতি তার আন্তরিক মমতাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আছে দেশের পাখি, কার্তিকের ধান, ঘাসের শিশির এবং বাংলার জনপদের সবাইকে কবি খুবই ভালোভাবে চেনেন। তারপরে অনুভব করেন যে লাঙল জমিতে ফসল ফলায়, সে লাঙল আর মাটির গন্ধ লেগে আছে তার হাতেই শরীরে। আমি কোনো আগন্তুক নই কবিতা বাংলার গ্রামীণ জনপদের সঙ্গে কবির জীবন বাঁধা। আমি কোনো আগন্তুক নই কবিতায় বাংলাদেশের সবকিছু কবির অস্তিত্বের সঙ্গে পুরোপুরিভাবে মিশে আছে। এগুলা বাদে তেমন আর কিছু ইনফরমেশন নাই যেটা তোমাদের এখানে খুব বলা যায়, এবং আমিও মুখে অনেক কিছু বললাম। তো এটার পাশাপাশি অবশ্যই পাঠ্য বই ভালো করে পড়তে হবে, কারণ বাংলা প্রথম পত্রেই পাঠ্য বইয়ের বিকল্প আর অন্য কোনো কিছুতে নাই। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে খুব শীঘ্রই নতুন একটা ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।